সরি সরি স্যার। দেখুন, আমরা এই যে কোমার এত বড় ডেফিনেশন আমরা এত কিছু দরকার নাই। আমরা যদি একদম শর্টে আসি, কোমা কাকে বলে? কোমা হচ্ছে আনকনসিয়াসনেস এর এমন একটা স্টেট যেখানে ওই মানুষটা কোনো এক্সটার্নাল স্টিমুলাই, ইনক্লুডিং পেইন, সাউন্ড, কোনো কিছুতে কোনো রেসপন্স করে না। অর্থাৎ কোমা ইজ এ প্রোফাউন্ড স্টেট অফ আনকনসিয়াসনেস হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আনরেসপন্সিভ টু এক্সটার্নাল স্টিমুলাই ইনক্লুডিং পেইন অ্যান্ড সাউন্ড। অর্থাৎ কোমা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্ট কোনো এক্সটার্নাল স্টিমুলাই, পেইন, সাউন্ডে কোনোভাবে রেসপন্স করবে না। টোটাল পেশেন্ট আনকনসিয়াস থাকবে। এবং এই কোমাকে হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি হিসেবে ধরা হয়, এবং এটার জন্য আমাদের খুব দ্রুত ইমার্জেন্সি অ্যাটেনশন এবং ইন্টারভেনশন দরকার। এই যে কোমা বা ইটিওলজি বা কেন হয় সেটা আমরা একটু দেখি। আমি প্রথমেই বলছি এটা কিন্তু অনেক বড় একটা টপিক। কাইন্ডলি হচ্ছে সবাই মনোযোগ সহকারে দেখবেন, আমরা প্র্যাকটিস কোশ্চেন গুলো পরে করব। কোমা কি কি কারণে হতে পারে? প্রথমত, ট্রমাটিক ব্রেন ইনজুরি, অর্থাৎ কোনো পেশেন্টের যদি ব্রেনে ইনজুরি হয়। স্ট্রোক, অর্থাৎ কোনো পেশেন্ট যদি ব্রেন স্ট্রোক করে, বা ব্রেনে ইন্টারনাল হেমোরেজ হয়, বা ব্রেনের কোনো একটা ব্লাড ভেসেলে ব্লাড ক্লট হয়ে যায়। সিভিয়ার ইনফেকশন, যেমন কোনো মানুষের যদি মেনিনজাইটিস বা এনসেফেলাইটিস হয়, অর্থাৎ তার মেনিনজেসে বা ব্রেনে ইনফেকশন হয়। মেটাবলিক ডিসঅর্ডার, আমাদের মেটাবলিক ডিসঅর্ডার কোনটা? আমাদের হচ্ছে কিডনি ফেইলুর, ডায়াবেটিক কিটোসিডোসিস, এগুলো। অর্থাৎ মেটাবলিজম রিলেটেড যে ডিসঅর্ডার গুলো আছে সেটা। টক্সিক এক্সপোজার, অর্থাৎ কেউ যদি কোনো ড্রাগ ওভারডোজ হয়ে যায়, কোনো টক্সিক মেডিসিন নেয়, সেটা। সিজার, যখন কেউ সিজারে চলে যায়, কারণ ব্রেনে যদি কোনো টিউমার থাকে, পেশেন্টের যদি হাইপোক্সিয়া হয়, এগুলো। এই কারণগুলোর জন্য বেসিক্যালি হচ্ছে ট্রমা হয়। তো এই যে ট্রমা যখন হয়, তখন কি কি সাইন সিমটম থাকে, সরি, কোমা হলে কি কি লক্ষণ থাকে? তার আগে আমি একটু দেখবো, যেহেতু আমরা কোমা পড়তেছি, এই কোমা থেকে কোন ধরনের কোশ্চেন আসে, বা বেসিক্যালি হচ্ছে কোমা থেকে আপনারা কোন ধরনের কোশ্চেন পাবেন। আমি কয়েকটা কোশ্চেন আপনাদের মেসেজে দিয়ে দিচ্ছি। এটা থেকে আপনাদের সুবিধা হবে, বুঝতে পারবেন যে কোমা থেকে কোন ধরনের কোশ্চেন আসবে বা আমাদের কি কি করতে হবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যায়। এই যে দেখুন, এই টাইপের কোশ্চেন আমাদের কোমা থেকে আসে, বা ম্যানেজমেন্ট টাইপের। আমরা এই কোশ্চেন গুলোর অ্যান্সার পরে দেখবো। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, আমরা যে কোমা পড়তেছি এখান থেকে হচ্ছে আমার কোন কোন টাইপের কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন হয়। এবং কোমা বা নিউরো জনিত আপনি যে ধরনের ডিজিজ পড়বেন না কেন, সেক্ষেত্রে গ্লাসগো কোমা স্কেলটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা এই গ্লাসগো কোমা স্কেলটাও দেখবো। আমরা কি বুঝতে পেরেছি কোমা থেকে কোন ধরনের কোশ্চেন আমাদের আসবে? আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া। আচ্ছা,
তো আমরা একটু কোমার লক্ষণগুলো বা সাইন সিমটম গুলো দেখি। সেটা হচ্ছে পেশেন্ট আনরেসপন্স থাকে টু স্টিমুলাই, অর্থাৎ কোনো কিছু বলেই পেশেন্ট কোনো স্টিমুলাইতে রেসপন্স করে না। পেশেন্টের কোনো মুভমেন্ট প্রপার ভাবে থাকে না, তার আই মুভমেন্টটা অল্টার হয়ে যায় বা চোখ বন্ধ করে না, চোখ স্থির হয়ে যায়। তার পশ্চার প্রপার ভাবে থাকে না, অ্যাবনর্মাল পশ্চার দেখা যায়। পেশেন্টের ইরেগুলার ব্রিথিং প্যাটার্ন, প্রপার ভাবে শ্বাস নিতে পারে না। এবং পিউপিল অ্যাবনর্মালিটি, অর্থাৎ কখনো দেখা গেল এক চোখ ছোট এক চোখ বড় হয়ে যাচ্ছে, বা লাইট পড়লেও কোনো রেসপন্স করতেছে না। এই যে একটা ছবি আছে, এটাকে বলা হয় হচ্ছে ডি কর্টিকেট পস্টারিং বা ডি সেরিব্রেট পস্টারিং। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যখন ব্রেইন ইনজুরি পেশেন্ট থাকে তাদের এই ধরনের পশ্চার থাকে। অর্থাৎ রোডে কোনো পেশেন্ট অ্যাক্সিডেন্ট হলো, বা মাথায় আঘাত লেগেছে, বা হচ্ছে কোনো ঝামেলা করেছে, একজন আরেকজনকে মারছে, তখন আপনি পেশেন্টকে এই ধরনের পশ্চারে পাবেন। বেসিক্যালি এই ধরনের পশ্চার গুলো হয় কখন, যদি পেশেন্টের ব্রেইন ইনজুরি হয়ে থাকে। এখন আমরা এই কোমার যে টাইপস গুলো সেটা একটু দেখবো। প্রথমত কোনটা, ট্রমাটিক কোমা। এই ট্রমাটিক কোমা কখন হয়, যখন কোনো পেশেন্টের হেড ইনজুরি হয় বা কোনো ধরনের এই ধরনের ট্রমা হয়। মেটাবলিক কোমা কখন হয়, যখন কোনো পেশেন্টের সিভিয়ার মেটাবলিক ইমব্যালেন্স হয়, তখন যে কোমাটা হয়। আচ্ছা, আমরা মেটাবলিজম জিনিসটাকে সবাই বুঝি। আমরা মেটাবলিজম জিনিসটা কি সবাই বুঝি? জি না স্যার। আচ্ছা, তাহলে আমি যখন আপনাদের পড়াচ্ছি ফার্স্ট থেকে কেউ কেন রেসপন্স করতেছিলেন না যে স্যার মেটাবলিজমটা বুঝতেছি না, বা এটা আমাদের আর একটু বুঝিয়ে দেন। দেখুন, আমাদের বডিতে ডাইজেশন তো আমরা সবাই জানি, যে যে খাবার খায় ওইটা যখন হচ্ছে ওই খাবারের শক্তিগুলো থেকে বাকি অংশগুলো শরীর থেকে বের হয়ে যায়, সেটাকে ডাইজেশন বলে। দেন মেটাবলিজম আর অ্যাবজর্পশন দুইটা টপিক। অ্যাবজর্ব হচ্ছে আমরা যখন কোনো খাবার খাচ্ছি, ওই খাবারে যে নিউট্রিশন গুলো আছে, ওই নিউট্রিশন গুলো যখন আমাদের শরীরে চলে যাচ্ছে, তো ওই নিউট্রিশন গুলো আমাদের শরীর যখন টেনে নিচ্ছে, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। আর আমাদের শরীরে বেশিরভাগ অ্যাবজর্পশন হয় আমাদের হচ্ছে ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। সব থেকে বেশি অ্যাবজর্ব হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইন, আর কিছু কিছু বিশেষ করে ওয়াটার অ্যাবজর্ব হয় হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। মনে থাকবে? অ্যাবজর্পশনটাকে জি। আমি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আর মেটাবলিজমটা কি, আমরা কোনো খাবার যখন খাচ্ছি, ওই খাবারের যে নিউট্রিশন গুলো সেটা যখন আমার রক্তে চলে আসতেছে সেটা অ্যাবজর্পশন। আর রক্তে চলে আসার পর ওই নিউট্রিশন গুলো যখন কাজে লাগছে, যেমন আমি হচ্ছে এখন কার্বোহাইড্রেট খেয়েছি, কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা। ওই কার্বোহাইড্রেটটা যখন প্রত্যেকটা সেলে এনার্জি প্রোভাইড করতেছে, সেটা মেটাবলিজম। আমি এখন হচ্ছে ফ্যাট খেয়েছি, ফ্যাটের কাজ হচ্ছে এনার্জি স্টোর করে রাখা। ফ্যাটটা যখন তার কাজ করতেছে সেটা হচ্ছে কি, মেটাবলিজম। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমাদের মেটাবলিক ডিসঅর্ডার কোনগুলো, আমাদের ডায়াবেটিক মেলাইটাস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক রিলেটেড যত ডিজিজ আছে, দেন হচ্ছে আমাদের থাইরয়েডিজম রিলেটেড যে ডিজিজ গুলো আছে, অর্থাৎ যে ডিজিজ গুলো হলে কোনো মানুষ মোটা হয় বা চিকন হয়, তার লিভার প্রপার ভাবে কাজ করে না, এগুলোকে বলা হয় মেটাবলিক ডিসঅর্ডার। আর আমাদের বডিতে মেটাবলিজমের জন্য কোন অর্গানটা কাজ করে আমরা কি জানি? লিভার। আমাদের বডিতে মেটাবলিক অর্গানের ভিতরে সব থেকে মোস্ট কমন বা সব থেকে বেশি মেটাবলিজম হয় হচ্ছে লিভারে। আমার এই দুইটা জিনিস কি মনে থাকবে? অ্যাবজর্পশন আর মেটাবলিজমের টার্মিনোলজি। জি স্যার। ক্লাসে আছেন কে কে, একটু দেখি রেসপন্স করেন তো, না ঘুমাচ্ছেন?
জি জি ভাইয়া আছি আমি। কে জি কে ভাইয়া আছেন? আছি। জি ভাইয়া আছি আমি। আছি তো। কে কে আছেন? আছি ভাইয়া আছি। একটু ডাকি দেন। জি ভাইয়া আছি। ক্লাসে নাই কে কে? সে একটু আওয়াজ দেন। যারা যারা ঘুমাচ্ছেন তারা একটু হাইট তোলেন। আচ্ছা, এখন আমাদের কিন্তু আমরা ক্লাসের শুরুতে একটা কোশ্চেন দেখেছিলাম, হোয়াট ইজ মোস্ট কমন মেটাবলিক কোমা, বা কোন ক্ষেত্রে সব থেকে বেশি মেটাবলিক কোমাটা দেখা যায়। সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ আমাদের বডিতে যখন গ্লুকোজের লেভেলটা কমে যায় সব থেকে বেশি দেখা যায়। দেন তারপরে আমি চলে যাব টক্সিক কোমা, যখন কোনো পেশেন্ট কোনো টক্সিক সাবস্টেন্স নিবে, বিষ বা বিষ খেলো বা কোনো কিছু তার শরীরে টক্সিসিটি তৈরি হলো, সেটাতে পরবর্তীতে যে কন্ডিশন হয় সেটাকে টক্সিক কোমা বলা হয়। আর হাইপোক্সিক কোমা কখন হয়? যখন কোনো পেশেন্টের বডিতে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে বা ল্যাকিং থাকবে, সেটাকে বলা হয় হাইপোক্সিক কোমা। তো বেসিক্যালি হচ্ছে আমাদের কি কারণে হাইপোক্সিক কোমা হয় বা হাইপোক্সিক কোমা গুলো কি? কোনো পেশেন্টের লাংস ফেইলিউর হইলো, কোনো পেশেন্টের সিভিয়ার ইনফেকশন নিউমোনিয়া হলো, এসব কারণে কিন্তু হাইপোক্সিক কোমাটা হয়ে থাকে। ইনফেকশন কোমা হচ্ছে ইনফেকশনের জন্য, ডায়াবেটিক কোমা হচ্ছে ডায়াবেটিকের জন্য, অর্থাৎ যখন ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি থাকে তখন যে কোমা চলে যায়। হেপাটিক কোমাটা কি? যখন কারোর লিভার ফেইল হয়ে যায় বা লিভারে অনেক বেশি টক্সিক থাকে বা বিষাক্ত উপাদান থাকে, সেটাকে আমরা হেপাটিক কোমা বলি। স্ট্রোক ইনডিউস কোমা কি? যখন কোনো পেশেন্ট স্ট্রোকের জন্য কোনো কোমা হয় সেটাকে আমরা স্ট্রোক ইনডিউস কোমা বলি। এখন আমরা কোমার কোনো পেশেন্ট আপনার অডে আসলো, ভর্তি একজন পেশেন্ট, তার কোমা আছে, আপনি তাকে কিভাবে অ্যাসেস করবেন বা কিভাবে যাচাই বাছাই করবেন? ফার্স্ট অফ অল আপনাকে গ্লাসগো কোমা স্কেলটা অ্যাসেসমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার হচ্ছে পেশেন্টের আই, ভার্বাল মুভমেন্ট, মোটর রেসপন্স এগুলো দেখতে হবে। কোমা অ্যাসেসমেন্টের জন্য বা পেশেন্টের নিউরোলজিক কোনো অ্যাসেসমেন্টের জন্য, ব্রেন স্ট্রোক বা মেনিনজাইটিস বা কোমা বা সে হচ্ছে রেসপন্স করতেছে না, আমরা পেশেন্টকে অ্যাসেস করি কিসের মাধ্যমে? গ্লাসগো কোমা স্কেলের মাধ্যমে। এটা ছাড়াও আমরা হচ্ছে পেশেন্টের নিউরোলজিক অ্যাসেসমেন্ট করি, যেমন পেশেন্টের পিপিল সাইজ বা চোখ কেমন আছে এটা দেখা হয়, তার চোখে লাইট দিলে কতটুকু রেসপন্স করছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখে থাকি। আমার এটা দরকার নেই, আমার মোস্ট কমন যেটা আপনার লাইসেন্সের জন্য এখান থেকে ধরে নিন যে একটা কোশ্চেন 50 60% পসিবিলিটি আছে এই গ্লাসগো কোমা স্কেল থেকে আপনি কোশ্চেন একটা পাবেন। বুঝতে পেরেছেন? তো এই গ্লাসগো জি দাদা। স্কেলে আমাদের কি কি দেখা হয়? গ্লাসগো কোমা স্কেলে তিনটা ব্যাপার দেখা হয়। ফার্স্ট অফ অল দেখা হয় হচ্ছে আই ওপেনিং। আই ওপেনিং বলতে একজন পেশেন্ট কে কতটুকু তার চোখটাকে ওপেন করছে বা আইটাকে ওপেন রাখতেছে, এটা কিভাবে দেখা হয়? যদি দেখা হয় যে পেশেন্ট স্বতঃস্ফূর্ত ভাবে বা নিজের ইচ্ছা মতো চোখ বন্ধ করতেছে, খুলতেছে, সেক্ষেত্রে ওই পেশেন্টকে নাম্বার দেওয়া হয় 4। যদি দেখা যায় যে পেশেন্ট এমনিতে চোখ টোক খোলা বন্ধ কিছুই করতেছে না, কিন্তু কোনো সাউন্ড করলে, কেউ ডাকলে যে বাবা আমি আসছি, তখন সে চোখ খুলতেছে, তখন ওই পেশেন্টকে আমরা মার্কিং করি কি? যদি পেশেন্ট কেউ ডাকলেও চোখ খুলতেছে না, কিন্তু আপনি তাকে টাচ করলেন, পেশেন্টের মুখে হাত রাখলেন, তখন পেশেন্ট চোখ খুললো, তখন আমরা ওই পেশেন্টকে স্কোর দিব 2। আর যদি এত কিছুর পরেও সে চোখ না খুলে, তখন তাকে আমরা স্কোর দিব অন। এটা হচ্ছে কি আপনি চোখের সেকশনে গেলেন। দ্বিতীয়ত আপনাকে যেতে হবে হচ্ছে ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্স কি? পেশেন্ট ওরিয়েন্টেড বা পেশেন্ট কথা বলতে পারতেছে না। যদি দেখেন পেশেন্ট প্রপার ভাবে কথা বলতে পারতেছে, তাহলে তাকে মার্কিং করবেন 5। যদি দেখেন পেশেন্ট কনফিউজ, কনফিউজ মানে কি? সে চিনতে পারতেছে না, তার সামনে তার মেয়ে গেছে, সে বলছে তুই কে, তার সামনে তার ওয়াইফ গেছে, সে বলতেছে যে এটা আমার এক্স, বা সে কনফিউজ যে আসলে সে কে।
তখন আমরা তাকে স্কোর দিব 4। যদি পেশেন্ট কাউকে চিনতেও পারতেছে না, কনফিউজও না, শুধুমাত্র মুখ থেকে কিছু কথা বলতে পারতেছে, মা, বাবা, খাবো, এর বাইরে সে আর কিছু বলতে পারতেছে না, তখন আমরা তাকে স্কোর করি 3। যদি দেখা যায় পেশেন্ট এগুলো কিছু করতে পারতেছে না, শুধুমাত্র একটু সাউন্ড হচ্ছে, যে অনেক সময় থাকে না ব্রেন স্ট্রোকের পরে পেশেন্ট আহ এমন কোন একটা সাউন্ড করতেছে, এর বাইরে কোনো উচ্চারণ, কোনো কথা কিচ্ছু নাই, তখন আমরা তাকে স্কোর দিব 2। আর যদি পেশেন্ট এগুলোতেও রেসপন্স না করে, তখন আমরা তাকে স্কোর দিব 1। বুঝতে পেরেছেন? জি দাদা। দেন তারপরে আমরা যাব মোটর রেসপন্স। মোটর রেসপন্স মানে কি? পেশেন্ট তার হাত পা কতটুকু নাড়াচাড়া করতে পারতেছে। যদি দেখেন যে পেশেন্ট আপনার কথা মতো হাত উপরে তুললো, হাত নিচে নামাইলো, ঘুরাইলো, তাহলে আপনি তাকে স্কোর দিবেন 6। যদি দেখেন পেশেন্ট লোকালাইজ কিছু এরিয়া করতে পারতেছে, যে সে হচ্ছে তার গায়েটায় হাত দিতে পারতেছে, কিন্তু তাকে আপনি বললেন হাত উপরে তুলো, হাত নিচে নামাও, এগুলো পারতেছে না, তখন আমরা তাকে স্কোর দিই 5। যদি দেখি পেশেন্টের নর্মাল ফ্লেক্সিশন হচ্ছে, বা নিজে থেকে হচ্ছে সে হাত গুটো করতে পারতেছে, অন্যদিকে ঘুরাইতে পারতেছে, সেক্ষেত্রে আমরা স্কোর করবো 4। অ্যাবনর্মাল ফ্লেক্সিশন হল কি? যদি দেখি পেশেন্ট শুধু হাত মেলতে পারতেছে আর কিচ্ছু করতে পারতেছে না, বা পাটা একটু মেলে দিতে পারতেছে, এছাড়া আর কোনো নড়াচড়া নাই, তাহলে তাকে আমরা স্কোর দিব 2। আর যদি দেখি পেশেন্ট এগুলোতেও রেসপন্স না করছে, তাহলে তাকে আমরা স্কোরিং করব 1। এখন এই গ্লাসগো কোমা স্কেল আমরা কিভাবে টোটাল স্কোর গুলো নির্ণয় করব? এই যে পেশেন্ট আই ওপেনিং, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স, এই তিনটা স্কোর আপনি যোগ করবেন। যদি দেখলেন পেশেন্ট নিজের ইচ্ছা মতো চোখ খুললো, তাহলে 4। প্লাস দেখলেন পেশেন্ট কিছু কথা বলতেছে, তাহলে ওখানে দিবেন 3। যদি দেখেন যে পেশেন্ট হাতটা বা পাটা শুধু এক্সটেনশন বা লম্বা করতে পারতেছে, তাহলে দিবেন 2। এইগুলো যোগ করবেন। এই তিনটার যোগফল দেখে আপনি নির্ণয় করতে পারবেন পেশেন্ট কোন স্টেজে আছে। যদি দেখেন এই তিনটা যোগ করে যোগফল 13 থেকে 15-র ভিতরে, তাহলে পেশেন্টের মাইল্ড ইনজুরি হয়েছে, বা পেশেন্টের অবস্থা অত বেশি খারাপ না। যদি দেখেন যে স্কোরটা বা গ্লাসগো কোমা স্কেলে আপনার স্কোরটা 9 থেকে 12-র ভিতরে, তাহলে ধরবেন যে পেশেন্ট মডারেট পর্যায়ে আছে, অর্থাৎ তার নিউরোলজিক ফাংশন বা তার ব্রেইন কিছুটা কাজ করতেছে বা মডারেট। আর যদি দেখেন যে এই স্কোরটা 3 থেকে 8-এর ভিতর চলে আসছে, তাহলে ধরে নিবেন পেশেন্টের ব্রেইন অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, তার ব্রেইন প্রপারলি কাজ করতেছে না। বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন এই গ্লাসগো কোমা স্কেলটা? জি স্যার। এই গ্লাসগো কোমা স্কেল থেকে আমরা এখন কথা হচ্ছে গ্লাসগো কোমা স্কেল আমরা কাদের কাদের কি করব, কোন কোন পেশেন্টকে আমরা ডিসিপিএস স্কেল মেজারমেন্ট করব। ব্রেইন স্ট্রোকের পেশেন্ট, কোমার পেশেন্ট, হেড ইনজুরির পেশেন্ট, তারপরে হচ্ছে ব্রেইনে কোনো ইনফেকশন হলে, এই ধরনের পেশেন্টকে হচ্ছে আমরা গ্লাসগো কোমা স্কেলটা অবজার্ভ করি। এই গ্লাসগো কোমা স্কেল থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে আমি আপনাদের দিয়ে দিচ্ছি, একটু চেক দিবেন। What is maximum score possible in the Glasgow Coma Scale? আমাদের গ্লাসগো কোমা স্কেলের সর্বোচ্চ স্কোর কত? আমি এটা যাকে বলতে বলবো সে অ্যান্সার করবেন। সবাই এখানে র্যান্ডমলি উত্তর দিয়ে। রাহাত সর্দার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটার অ্যান্সার কোনটা হবে? ভাই অ্যান্সার বি হবে ভাইয়া, 15 হবে। আর সর্বনিম্ন স্কোরটা বলবেন হচ্ছে পূজা সরকার। আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? সর্বনিম্ন ভাই 3 হবে। ও সরি সরি ভাই। সর্বনিম্ন কত হবে? পূজা সরকার।
স্যার এ হবে। সর্বনিম্ন কত হবে স্কোরটা? স্যার 12। দেখুন গ্লাসগো কোমা স্কেলে সব থেকে বেশি হচ্ছে 15 আর সর্বনিম্ন স্কোর হচ্ছে 3। আপনি 3-এর মধ্যে দিতে পারবেন না, প্রত্যেকটাতে আপনার এক এক করে দিতে হবে, মনে থাকবে সবার। হুম, ঠিক আছে স্যার। আমি একটা কোশ্চেন দিচ্ছি সবার জন্য, দেখে নেবেন। এই কোশ্চেনটা অ্যান্সার করবেন। এখন আমরা একটু দেখি যে আমরা কিভাবে গ্লাস সরি আমরা কিভাবে কোমা পেশেন্টকে ডায়াগনোস। দেখুন আপনার যখন ব্রেইন রিলেটেড কোনো পেশেন্টের ডায়াগনোসিস কিছু আসবে, সেটা হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই। এটার মাধ্যমে ব্রেইনের প্রথমে বিভিন্ন দাদা আপনার কথা বোঝা যাচ্ছে না। ইজিলি দাদা কথা বোঝা যাচ্ছে না। বাকিরা কি বুঝতে পারছে? স্পষ্ট না। বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে স্পিকারটা অনেক দূরে আছে, এটা মনে হচ্ছে। স্পিকার দূরে না, অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্কের জন্য কেমন হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে পেশেন্টের আমরা কি করব, ডায়াগনোসিসের ক্ষেত্রে সিটি স্ক্যান এবং এমআরআই করব। সিটি স্ক্যান এবং এমআরআই করলে পেশেন্টের স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ব্লিডিং বা টিউমার আছে কিনা সেটা জানতে পারবো। দেন ইইজি করে দেখা হয় পেশেন্টের ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এত কিছু আমার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন সিটি স্ক্যান এমআরআই, স্ট্রোক হোক, টিউমার হোক বা হচ্ছে কোমা হোক, সবই আমরা এটার মাধ্যমে করি। আর আমরা একটা সিটি স্ক্যান রিপোর্ট দেখবো। আমরা কি কেউ দেখেছি যে সিটি স্ক্যান একটা পেশেন্ট যখন ব্রেন ডেথ হয় বা মারা যায় তখন তার হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট কেমন আসে? আপনি যখন হচ্ছে একটা হেলদি পেশেন্ট, তার কিন্তু সিটি স্ক্যানে ঠিকভাবে আসছে। বাট যখন পেশেন্টের ব্রেন ডেথ হয় বা মারা যায় তখন তার সিটি স্ক্যান করলে তার সাইডে হাড্ডি গুলো ছাড়া ভিতরটা টোটাল ব্ল্যাক বা ডার্ক চলে আসে। এটা আসে হচ্ছে তার ব্রেন ওই টাইমে কোনো গ্লুকোজ মেটাবলিজম করতে পারে না, বা তার ব্রেন ওই টাইমে কোনো হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজ করতে পারে না এটার জন্য। এটা হচ্ছে পিইটি বা গ্লুকোজ মেটাবলিজম স্টাডি। এটা বেসিক্যালি হচ্ছে করা হয় ব্রেন ডেড পেশেন্টদের বা হচ্ছে যাদের খুব বেশি প্রবলেম হয়েছে তাদের। এই যে দেখবেন একটা হেলদি পেশেন্ট যার ব্রেন প্রপার ভাবে গ্লুকোজ মেটাবলিজম করতে পারতেছে, এটা একটা ব্রেন ডেড পেশেন্ট যার দেখবেন যে কোনো মেটাবলিজমটা হচ্ছে না। আর এটা হচ্ছে ভেজিটেটিভ স্টেট, বলতে হচ্ছে পেশেন্টের ব্রেন ফাংশন 50% নেমে এসেছে। হ্যাঁ বলো।
জি, বুঝতে পেরেছেন আপনারা? ভাইয়া ভাইয়া তো মিউট ছিল, এতক্ষণ বুঝতে পারে না কিছু। বুঝিনি। মিউট ছিল, ভাইয়া কিছু শুনতে মিউট পাই নাই। ছিল, মিউট। আপনার মিউট ছিল। আমি আমি বলেছি হচ্ছে ব্রেন ডেথের পেশেন্ট তার কি কি কন্ডিশন হয়। যে আমাদের ব্রেন বেসিক্যালি হচ্ছে গ্লুকোজটা মেটাবলিজম করে। এখন আপনি যখন পেশেন্টের গ্লুকোজ মেটাবলিজম স্টাডি দেখবেন, আহ, তখন সিটি স্ক্যান রিপোর্টে ঠিক এভাবে আসে। এভাবে আসার কারণটা কি, তার ব্রেন কোনোভাবে গ্লুকোজকে মেটাবলিজম করতে পারতেছে না, বা তার ব্রেন কোনোভাবে গ্লুকোজকে ইউজ করতে পারতেছে না। এখন আমরা একটু দেখবো সিটি স্ক্যান রিপোর্ট। যে আচ্ছা, আমি তার আগে একটু বলি, আমাদের এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো কিন্তু আপনাদের লাইসেন্সের জন্য কোনো দরকার নেই। আপনাদের কি এগুলো নিজেদের মনে করেন যে পড়া দরকার বা বোঝা দরকার কিনা? জি, হ্যাঁ ভাইয়া, বোঝা বোঝা দরকার দরকার। সব যে আপনার ভাইয়া পাশ করার জন্য পড়তে হবে এমন তো না, কিছু শেখার জন্য বা জানার জন্য তো দরকার। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে এখন তো সময় নাই আমাদের, তাই না? এগুলো এখন না করে ভালো হবে না। আপনাদের এখনো হাতে যথেষ্ট সময়। আমাদের যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে, রক্তিমের যে ক্লাসগুলো, এটা না। আর আমরা কিন্তু এখান থেকে, আমি আপনাদের আবারও বলতেছি, আমি প্রত্যেকদিন আপনাদের যে ক্লাসগুলো নেই, প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু কোশ্চেন আপনারা দেখবেন পরীক্ষাতে চলে আসছে। বিশেষ করে আজকে যেমন গ্লাসগো কোমা স্কেল পড়লাম, এরপরে আরো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো থেকে টুকিটাকি প্রত্যেকবারই কোশ্চেন আসে। আর আমরা এগুলো নিয়ে কেন পড়তেছি, আমার উদ্দেশ্য হচ্ছে আপনি লাইফ সায়েন্স এতদিন ধরে কোচিং করতেছেন, পড়তেছেন, পাস করে যাবেন। বা আমরা এখন থেকে, আমার সেপ্টেম্বরের তো লাস্ট আপনাদের পরীক্ষা হয় বেসিক্যালি আগস্টের, আজকে হচ্ছে 11 তারিখ, আগস্টের 15 তারিখের পর থেকে আমি যে ক্লাসগুলো নিব সেটা পুরোটাই সাজেশন ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর একেবারে সরাসরি সাজেশন দিয়ে। আর এই পর্যন্ত আমরা বেসিক ক্লাস করবো। ক্লিয়ার? ওকে ভাইয়া। জি স্যার, কিন্তু স্যার আমাদের তো এক সপ্তাহের বেশি ধরে তো অনেক ক্লাস মানে হয়নিও, এগুলো তো অনেক কাভার করা দরকার আমাদের। বুঝতে পারিনি ম্যাডাম। ঠিক আছে দাদা। কি বললেন, একটু কাইন্ডলি ক্লিয়ার করে বলুন। ভাইয়া উনি বলতে যাচ্ছে যে আমাদের তো ক্লাস হচ্ছে না এক সপ্তাহ থেকে, বা হয়নি, তাহলে ওগুলা তো মানে কাভার করতে হবে, তাই বলছে। আচ্ছা, হ্যাঁ, এখন থেকে আশা করি হবে। দেখেন, আমি আজকেও আমার প্রচন্ড মাথা ব্যথা। আমি কিছুক্ষণ আগেও শিওর ছিলাম না যে ক্লাস নিব কিনা, পরে খুব মানে জোর করে নিজের শরীরের বিরুদ্ধে যে ক্লাস নিচ্ছি। দেখছেন আমি আজকে কিন্তু খুব জোরেও কথা বলতে পারতেছি না, একেবারে টু দি পয়েন্ট কথা বলে চলে যাচ্ছি। আর ভাইয়া আরো যখন আপনি, প্রবলেমের জন্য একটু ক্লাসে সমস্যা হচ্ছে, আশা করি এটা সমস্যা হবে না। নাসির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, প্লাস সিয়ান ভাইয়ের সাথেও কথা হয়েছে। এই যে সমস্যাগুলো ছিল, এটা আলাদা কিছু ইস্যু, ওইটা আশা করি আর সামনে হবে না। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে যখন আপনি অসুস্থ আমাদের মানে সুস্থ হবেন, হ্যাঁ যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনি ক্লাসটা নিলে ভালো হয় আমাদের আর কি। রেকর্ড থাকবে তো, রেকর্ডটা আর কি দেখতে পাবো পরবর্তীতে না হলে। হ্যাঁ, আমি এটার জন্যই তো নিচ্ছি আজকে ক্লাস। ভাইয়া স্যার, আপনি যেদিন অসুস্থ থাকেন সেদিন তো ক্লাস নিতে পারেন না, কিন্তু আমাদের যদি রুটিন দিত যে প্রতিদিন পরীক্ষা হচ্ছে তাহলে তো হতো, আমাদের তো কিছুটা কভার হতো না। এক্সাম তো রেগুলার নেয় না অফিস থেকে। জি ভাইয়া, এক্সাম তো রেগুলারলি এক্সাম নিচ্ছে। কই রেগুলার নাই আপু, এক সপ্তাহে দুইটাই এক্সাম হচ্ছে। রেগুলার হচ্ছে না এক্সাম, তো আগের মতো হচ্ছে না। আগে অনেক এখানে ভালো একদিন ছিল স্যার, আগে আপনাদের কোচিং অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং আমাদের ক্লাসও হচ্ছে না, এক্সামও হচ্ছে না। ভাইয়াকে বললে ভাইয়া বলে নিব, দিব, এই দুটার ওয়ার্ড ছাড়া উনি আর কোনো কথাই বলেন না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি আপনাদের কি কি সমস্যা আছে। আমি আগে ক্লাসটা শেষ করি, তারপর এগুলো বললেন, দেন এটা নিয়ে আমি কথা বলবো। কারেন্ট ক্লাসটা শেষ হোক। তো এই যে এটা হচ্ছে একজন পেশেন্ট যার
ব্রেইনে বেসিক্যালি হচ্ছে হেমোরেজ হয় বা ব্রেনে চোখ পড়ার পর ব্রেনে রক্ত জমে, সেটাই রিপোর্ট। ঠিক যখন সিটি স্ক্যান রিপোর্ট এবার ব্লাড সার্কেল পড়ে যায় অনেক বেশি, এগুলো হচ্ছে ব্লাডের সাইন বা রক্ত। আর এই যে এই সাইডে যেটা দেখতেছেন, এগুলো হচ্ছে আঘাতের চিহ্ন। যখন কেউ ব্রেনে বা মাথায় ঘা লাগলো, তার হচ্ছে মানে স্কালের সাইডে বা হার্টের সাইডে, এগুলো হচ্ছে সেই চিহ্নটা। এই যে এটা দেখুন একটা ছবি, এই যে পেশেন্ট যার হচ্ছে মাথায় যে অল্প আঘাত লাগছে কিন্তু তার ব্রেনে কোনো ক্ষতি হয়নি, এটা হচ্ছে নর্মাল সিটি স্ক্যান রিপোর্ট হেডে। আর এই যে একটা পেশেন্ট যার এই যে মাথায়, কপালে, চোখে ঘা লাগছে, তার সিটি স্ক্যান রিপোর্টটা দেখুন, এটা হচ্ছে সাবডিউরাল হেমাটোমা। অর্থাৎ পেশেন্টের যে ব্রেন আর হাড়ের মাঝে যে জায়গাটা থাকছে ওই জায়গাটাতে ব্লিডিং হয়েছে বা হেমাটোমা হয়েছে, সেটার সাইন। এটা হচ্ছে এপিডিউরাল হেমাটোমা, অর্থাৎ ব্রেনের ভিতরের দিকে রক্ত জমে গেছে। এটা হচ্ছে এটার সাইন। আর এটা হচ্ছে তার হাড়গুলো ভেঙে গিয়েছে বা স্কাল ফ্র্যাকচার। স্কাল ফ্র্যাকচার হলে ঠিক এভাবে আমাদের সিটি স্ক্যান রিপোর্টে উঠে আসছে। বুঝতে পেরেছেন? এখন আমরা জি স্যার। নার্সিং ইন্টারভেনশন বা কিভাবে নার্সিং ম্যানেজমেন্ট করব, সেটা হচ্ছে পেশেন্টের এয়ারওয়ে এবং অক্সিজেনেশন মেনটেন করা হবে, পেশেন্টের কার্ডিওভাস্কুলার সাপোর্ট দেওয়া হবে এবং নিউরোলজি মনিটর করা হয়। এবং পেশেন্টের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এক এক হচ্ছে পেশেন্টের পজিশনিংটা তার যদি থাকে সেটা ম্যানেজ করতে হয়। এগুলো আমরা একটু একদম টু দি পয়েন্টে চলে আসি যে কোন ধরনের কোমা আমরা কিভাবে ম্যানেজ করব। আমাদের ওই ম্যানেজমেন্টের থেকে লাস্টে আমরা এখন যে ম্যানেজমেন্ট গুলোতে আছি এটা দরকার। ওই ম্যানেজমেন্টে হচ্ছে আমার ওইভাবে সরাসরি পরীক্ষাতে আসে না। আমরা আছি ট্রমাটিক কোমা, কোন পেশেন্ট ব্রেনে আঘাত পেয়েছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব। তো যখন কোনো পেশেন্টের এই ধরনের আঘাত লাগবে, প্রথমত পেশেন্টকে সার্ভাইকালটা সুপাইন পজিশনে রাখতে হবে বা এনশিওর সার্ভাইকাল সুপাইন স্টেবিলাইজেশন। অর্থাৎ পেশেন্টের ঘাড় বা মেরুদণ্ডটাকে স্টেবল করতে হবে বা একটা শক্ত সোজা জায়গায় রাখতে হবে। পেশেন্টের এয়ারওয়ে মেনটেন করতে হবে বা সে শ্বাস নিচ্ছে কিনা, যদি না নেয় তাহলে তার অক্সিজেন দিতে হবে। দেন তারপরে যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্টের খুব দ্রুত সিটি স্ক্যান করা দরকার হয়, করে দেখা হয় পেশেন্টের হেমোরেজ আছে কিনা। আর আমরা এই ধরনের পেশেন্টকে কোন কোন মেডিসিন দেব, যদি দেখেন যে পেশেন্টের হেড ইনজুরি হয়েছে সেক্ষেত্রে অসমতি ডায়াবেটিক ম্যানিনটলটা দেওয়া হয়। বা পেশেন্টের যদি ইন্ট্রাসেরিব্রাল প্রেশারটা ইন্ট্রাসেরিনিয়াল প্রেশারটা বাড়ে, সেক্ষেত্রে ম্যানিনটল, এটা হচ্ছে একটা অসমোটিক ডায়াবেটিক ড্রাগ, যেটা দেওয়া হয়। এটা দিলে কি হয়, ব্রেনের সেলগুলো যখন পানি জমে, ওই পানিটা অসমোসিসের মাধ্যমে ব্রেন সেল থেকে বাইরে বের হয়ে আসে। বা ওই যে পেশেন্টের যে খিঁচুনি হয় সেটার জন্য অ্যান্টিএপিলেপটিক ড্রাগ সেরোটিনিনটা ইউজ করা হয়। আর আমরা পেশেন্টকে কি কি মনিটর করব, তার নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করব আমরা, পেশেন্টের সিটি স্ক্যান, ইন্টারক্রেনিয়াল ভাইটাল সাইনগুলো মনিটর করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? জি ভাই। জি স্যার। দেন আমরা এখন আসি হচ্ছে মেটাবলিক কোমা। কোন পেশেন্ট মেটাবলিজম রিলেটেড কোমায় চলে এসেছে, তখন আমরা কি করব? আগে আপনার দেখতে হবে পেশেন্টের ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স। যদি দেখেন পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, অর্থাৎ তার বডি থেকে গ্লুকোজের পরিমাণটা কমেছে, তাকে হচ্ছে গ্লুকোজ দেওয়া হয়। অর্থাৎ যাদের দেখবেন সুগার কমে যাবে তাদের গ্লুকোজ দিবেন। যদি দেখবেন যে পেশেন্ট হাইপার গ্লাইসেমিয়া বা অনেক বেশি ডায়াবেটিস আছে বা সুগার আছে, তাকে আপনি ইনসুলিন দিবেন। আর যদি একটা ইমব্যালেন্স হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইটটা রিপ্লেস করি। আর এখন আসবো হচ্ছে আমরা পেশেন্টকে কি কি মনিটর করবো। পেশেন্টকে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি করবো, তার গ্লুকোজ লেভেল ভাইয়া কথা স্পষ্ট না, বেঁধে বেঁধে আসছে, বুঝি না কিছু। জি ভাইয়া। জি স্যার। একটা মহা ঝামেলাতে আছি সাউন্ড নিয়ে।
ভাই আপনি যদি ইয়ারফোন দিয়ে থাকেন তাহলে না ইয়ারফোনটা মানে আমি খুলে রাখলে ভালো হতো আর কি। আমি হচ্ছে ইয়ারফোনের জন্য বয়া হয়তো ইউজ সমস্যা করি। হচ্ছে। আমাদের এখানে সমস্যাটা কি, আমাদের এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে রিসেন্টলি। শুধু রিসেন্টলি না, এটা বরাবরই। আমি মুন্সিগঞ্জে যেখানে থাকি এখানে নেটওয়ার্কের সমস্যা। এটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও কারোর সাথে ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না। ভাই এখন ক্লিয়ার দেখাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। এই যে একটু পর পর ওই বা ওই যে ফোনের এমবি ইউজ করুন। আচ্ছা, তারপরে আসছি হচ্ছে আমরা টক্সিক কোমা। কোনো পেশেন্টের যখন টক্সিসিটি হয় তখন আমরা কিভাবে ম্যানেজ করব। তো প্রথমত হচ্ছে আপনি এখান থেকে আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট ওইভাবে দরকার নেই, টক্সিক কোমার মেডিকেশনটা দেখবেন। যদি কোনো পেশেন্টের অপয়েড যে ড্রাগ গুলো আছে, মরফিন, হিরোইন, প্যাথেডিন ওভারডোজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ন্যালকজেন দিয়ে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ন্যালকজেন। যদি পেশেন্টের বেনজোডাইজিপাইনটা ওভারডোজ হয়, এটা টক্সিসিটি হলে আমরা হচ্ছে ফ্লুমাজিনাইল দিয়ে থাকি। দেন হাইপোটক্সিক কোমা। তো বেসিক্যালি হাইপোটক্সিক যখন কোমা হয়, আপনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেশেন্টের অক্সিজেন থেরাপি দিবেন, ব্রঙ্কোডাইলেটর দিবেন, যেমন সালবিউটামল, অ্যালবিউটামল, এগুলো। এটা আপনার মনে রাখলে enough। আমি এই যেগুলো পড়লাম, আমি এখান থেকে একটু কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেখি। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। আমি বলেছি আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন দিচ্ছি।
আচ্ছা, আমরা দেখলাম তো, আমরা সবাই বুঝতে পেরেছি তো যে কোন ধরনের কোশ্চেন হবে। এখন আমরা আসবো হচ্ছে হেপাটিক কোমা। সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, হেপাটিক কোমা কি? আমাদের লিভার বেসিক্যালি যখন কাজ করবে না বা ডিসফাংশন হয়ে যাবে, তখন আমরা পেশেন্টের যে কোমাটা হয় সেটাকে হেপাটিক কোমা বলে। এখন কোন পেশেন্টের যদি লিভার ডিসফাংশন হয়ে কোমায় চলে যায়, আমরা দ্রুত কোন মেডিসিন দিব? ল্যাকটুলোজ। এই ল্যাকটুলোজটা দেওয়া হয় কেন? পেশেন্টের অ্যামোনিয়া লেভেলটা কমানোর জন্য। কারণ বেসিক্যালি লিভার যখন কাজ করে না, আমাদের শরীরে বিষের পরিমাণ বেড়ে যায় বা অ্যামোনিয়ার পরিমাণ বাড়ে। এটা ছাড়াও অন্য কন্ডিশন হলে অ্যান্টিবায়োটিক বা ফ্লুইড দেওয়া হয়। তো আমাদের এখানে হেপাটিক কোমার মেডিসিন কোনটা? ল্যাকটুলোজ। কেন? কারণ এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াটা কমায়। এবং এটা ছাড়া পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস, সেরাম অ্যামোনিয়া লেভেল, লিভার ফাংশন এগুলো মনিটর করা হয়। আর ইনডিউস কোমায় আপনাদের দরকার নেই, কারণ এটা যথেষ্ট ডিপ, এখান থেকে ওইভাবে কোশ্চেন আসে না। শুধু একটু দেখে নিবেন যে কি কি মেডিসিন দেওয়া হয়। থ্রোম্বোলাইটিক হিসেবে অ্যাটলিপেস, অ্যাসপিরিন বা ক্লোপিডিজল দেওয়া হয়, এটা জাস্ট হার্ট অ্যাটাকের ভিতরে চলে যাবে। তো এখানে আপনাদের একটা কোশ্চেন ছিল হচ্ছে থ্রম্বোক্টমি কাকে বলে? থ্রম্বোক্টমি হচ্ছে কারোর হচ্ছে যখন কারোর ব্রেনের যে ব্লাড ভেসেল গুলো থাকে, ওই ব্লাড ভেসেলের ভিতর যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন এক্স এর মাধ্যমে একটা মেথড ইউজ করে ওই ব্লাড ক্লটটাকে রিমুভ করে ফেলা হয় বা সরাই ফেলা হয়। এটাকে বলা হয় থ্রম্বেক্টমি। মনে থাকবে থ্রম্বেক্টমিটা? স্যার আরেকবার। কারোর কোনো একটা ভেইনের ভিতরে বা ব্লাড ভেসেলের ভিতরে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে, তখন যখন এক্স রে ইউজ করে, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, এক্স রে মাধ্যমে গাইড করা হয়, দেখা হয় যে ওইখান থেকে ব্লাড ক্লটটাকে ভেঙে ফেলা হয়। এটা এরকম একটা ডিভাইস ইনসার্ট করে ভেইন দিয়ে ওই ব্রেনে নিয়ে যে ওখান থেকে হচ্ছে ওই ক্লটিংটাকে ভেঙে সরিয়ে ফেলা হয়, এটাকে বলা হয় থ্রম্বেক্টমি। এটা অন কাইন্ড অফ রোবোটিক সার্জারি। এই যে যেসব পেশেন্ট এই যে দেখুন ব্লিডিং হয়ে গিয়েছে বা আর্টারি ব্লক হয়ে গিয়েছে, তাদের সার্জারির পর এভাবে ক্লিয়ার হয়ে যায়। এটা এই ল্যাকটুলোজটা আমরা একটু দেখি যে ল্যাকটুলোজ তাদেরকে কখন ইউজ করা হয়। এই ল্যাকটুলোজ হচ্ছে একটা ল্যাকটেটিভ ড্রাগ। তো এটা বেসিক্যালি হচ্ছে কখন ইউজ করা হয়? যদি পেশেন্টের কনস্টিপেশন বা সিভিয়ার কনস্টিপেশন হয়, তখন আমরা ল্যাকটুলোজ ইউজ করি। এই ল্যাকটুলোজের কিন্তু কিছুটা সাইড ইফেক্ট আছে। আপনি যখন কোনো পেশেন্টের ল্যাকটুলোজ দিবেন, তখন তার হচ্ছে ডায়রিয়া হতে পারে, ব্লোটিং হতে পারে, বা পেটের ভিতরে এই যে সাউন্ড হতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ডিহাইড্রেশন, ক্রাম্পিং হতে পারে, বা পেটের ভিতর কামড়াইতে থাকে। এবং ইন্ডিকেশন হিসাবে আমরা কোন কোন পেশেন্টকে দেই? সিভিয়ার কনস্টিপেশন এবং পেশেন্টের যদি হেপাটিক এনসেফ্যালোপ্যাথি হয়ে থাকে। এখানে আপনাদের কিছু কোশ্চেন রয়েছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনার বাচ্চা থেকে দেখে নিবেন এবং প্রত্যেকটা ডেসক্রিপশন রয়েছে। আমি এখন একটা কোশ্চেন দেখবো যে হেপাটিক কোমা যদি হয়, তো আমরা কোন মেডিসিনটা ইউজ করি? তো অ্যান্সার করতে পারবেন? ল্যাকটুলোজ। হেপাটিক কোমা হলে আমরা কোন মেডিসিনটা ইউজ করি? একটা আমি ঘুরাই কোশ্চেন দেই, সবাই একটু ডিপলি বা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ইন হেপাটিক কোমা দি টক্সিক সাবস্টেন্স দ্যাট অ্যাফেক্টেড দি ব্রেইন ইজ। হেপাটিক কোমা হলে কোন টক্সিক সাবস্টেন্স আমাদের ব্রেইনকে অ্যাফেক্ট করে? বিলিরুবিন, অ্যামনিয়া, ল্যাকটিক অ্যাসিড, কিটোন বডি। আচ্ছা, সবাই আমরা কিন্তু দেখেছি যে এখানে হচ্ছে অ্যামোনিয়া, লিভার যখন কাজ না করে তখন আমাদের অ্যামোনিয়া লেভেলটা বাড়ে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে।
আমরা হচ্ছে আমি আগামীকাল চেষ্টা করবো আরেকটা